স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি খালেদ মহিউদ্দিন। হিংসার আগুনে পুড়ে গেল কক্সবাজার চট্টগ্রামের বেশ কয়েকটি এলাকা। ফেসবুকে ধর্ম অবমাননার অজুহাতে রামু, উখিয়া, টেকনাফ ও পটিয়াতে বৌদ্ধ বসতি ও উপাসনালয়ে তাণ্ডব চালালো সাম্প্রদায়িক দুর্বৃত্তরা। শনিবার রাত থেকে এই হামলা চলে রোববার পর্যন্ত। ঘটনার সময় স্থানীয় প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে উঠেছে দায়িত্বে গাফলতির অভিযোগ। আর হামলার পেছনে জঙ্গিদের হাত রয়েছে বলে সন্দেহ করছেন পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। এই নারকীয় ঘটনায় যখন স্তম্ভিত দেশ, তখন পরস্পরের দিকে যথারীতি অভিযোগের তীর ছুটতে ব্যস্ত প্রধান দুই রাজনৈতিক দল। সরকারের পক্ষ থেকে এই ঘটনার পিছনে বিএনপির স্থানীয় সাংসদ সহ জামাতের সংশ্লিষ্টতার কথাই বলা হয়েছে স্পষ্ট করে। আর বিচার বিভাগীয় তদন্তের দাবি তুলে বিএনপি ঘটনার দায় চাপাচ্ছে সরকারের উপর। এই অবস্থায় আজকের বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। সংখ্যালঘুরা কেন বারবার হামলা শিকার হচ্ছে? এই হামলার ঘটনা কতটা রাজনৈতিক আর কতটাই বা সাংস্কৃতিক? ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে কি ব্যবস্থা নিয়েছে সরকার? সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় রাজনৈতিক ও সামাজিক কি উদ্যোগ এক্ষুনি নেওয়া প্রয়োজন? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে মতামত প্রশ্নবার্তা SMS করতে পারবেন ইমেল করতে, লিখতে পারবেন ফেসবুক ও টুইটারেও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, আছেন মানবাধিকার কর্মী আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল এবং বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো খুলনা আলিয়া কামিলা মাদ্রাসার অধ্যক্ষ আখম জাকারিয়া, চট্টগ্রাম থেকে পটিয়ার জিরি মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন রব্বানী এবং আমাদের সিলেট প্রতিনিধি মাহবুর রহমানের সাথে। স্বাগত আপনাদেরও। জনাব দিলীপ বড়ুয়া, আমি কক্সবাজার জেলার রামু উপজেলায় সম্প্রতি যে নারকীয় ঘটনাটি ঘটে গেল, এর জন্য এই ব্যর্থতার দায় সরকারের কতটা বলে আপনি মনে করেন? ধন্যবাদ। বিষয়টি হচ্ছে যে অবশ্যই এটা যে অমানবিক বর্বরচিত ঘটনা ঘটেছে তার দায়িত্বটা সরকারের উপর তো আসেই, বর্তায়। তবে মূলত এই সরকারকে বিব্রত করার জন্যই মূলত এই ঘটনাকে সংগঠিত করা হয়েছে এবং এই ঘটনার মধ্য দিয়ে আমাদের প্রায় ৩০০ বছরের প্রাচীন যে বৌদ্ধ মন্দিরগুলি আছে সেই বৌদ্ধ মন্দিরগুলি ধ্বংস করার মধ্য দিয়ে আমাদের বাঙালি সংস্কৃতির অনেকটাকে প্রশ্নবিদ্ধ করেছে। এবং আমরা যতটুকু ইতিহাস জানি, এই ইতিহাসের ধারায় এই রামু আমাদের বাঙালি সভ্যতার একটা অন্যতম একটা পীঠভূমি এবং যে বৌদ্ধ মন্দিরগুলো আছেন, আপনারা যারা গিয়েছেন দেখেছেন, ওইখানে প্রাচীন কতগুলো অ্যান্টিক্স ছিল এবং এখানে হাতের সহস্তে লিখিত কতগুলো পাণ্ডুলিপি ছিল এবং বৌদ্ধ মূর্তিগুলো ছিল এবং এগুলোর ভিতর দিয়েই যে ঘটনা ঘটেছে এটা আমরা মনে করি সুচিন্তিত, পরিকল্পিত। এবং এখানে আমি নিজেই পরের দিন সকালে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে গিয়েছিলাম, সেখানে আমি যতটুকু দেখেছি সেখানে অত্যন্ত পূর্ব পরিকল্পিতভাবে জিনিসটা সংগঠিত করেছে এবং এর যে ফলশ্রুতিতে আমরা মনে করি যে ঘরগুলো পোড়ানোর জন্য বা বৌদ্ধ মন্দিরগুলো পোড়ানোর জন্য যে গাউন পাউডার ইউজ করেছে, পেট্রোল ইউজ করেছে অথবা দা, বল্লম, ছুরি দিয়ে যে সমস্ত বাড়িগুলো পুড়েছে, এগুলোর ভিতর দিয়ে এই সত্য প্রতিভাত হচ্ছে যে এটা পূর্ব পরিকল্পিত এবং কতগুলো নাটক সৃষ্টি করে, ফেসবুকে নাটক একটা সৃষ্টি করে এটাকে অজুহাত নিয়ে এত দ্রুততম সময়ে এটা করা তো সম্ভব ছিল না। দিলীপ দা, আমরা দেখেছি যে মানে পুলিশ বা প্রশাসন একদম নিষ্ক্রিয় ছিল। পুলিশ বা প্রশাসনকে একদম নিষ্ক্রিয় থাকার কথা না। বিষয়টি হচ্ছে যে হ্যাঁ, সে অভিযোগ অবশ্য স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে সে অভিযোগ উঠেছে। এই জন্য সরকার আপনার ওসিকে ক্লোজ করেছে এবং একটা ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে প্রশাসনিক কোনো দুর্বলতা যদি থাকে, যারাই এর জন্য দায়ী, অবশ্যই তাকে সরকার অ্যাকাউন্টেবিলিটির ভিতরে নিয়ে আসবে। সুলতান আপা, পুলিশ নিষ্ক্রিয় ছিল সেটা আমরা পত্রপত্রিকায় পড়েছি। আজকে সরকারও কিছুটা স্বীকার করে নিল, সেইটার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করে নিয়ে। পুলিশ নিষ্ক্রিয় ছিল কেন? আসলে এরকম একটা ঘটনা ঘটতে থাকলে পুলিশ নিষ্ক্রিয় থাকে কি? আমরা কিন্তু শুধু এই ক্ষেত্রেই যে দেখছি যে পুলিশ নিষ্ক্রিয় আছে তা কিন্তু না। বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে ঘটনা ঘটে যাচ্ছে চোখের সামনে, পুলিশ চুপচাপ দাঁড়িয়ে আছে। এরকম ছবি আমরা দেখেছি, খবর দেখেছি, তাই না? এটার একটা বিশ্লেষণ কি হতে পারে যে পুলিশ হয় তার কোনো রকম উদ্যোগ নেওয়ার কোনো অথরিটি নাই, আর নয়তো ক্ষমতা নাই। আমাদের দেশের ব্যাপারটা কি হয়, আমার সঙ্গে অনেক সময় পুলিশ তাদের মনের কথা বলে, বিশেষ করে একেবারে ওই পর্যায়ের পুলিশেরা যাদের খুব একটা সুযোগ নাই সবার সঙ্গে
নিজেদের মত বিনিময় করার কিংবা তাদের নিজেদের দুঃখের কথা আলোচনা করার। তারা অনেক সময় বলে যে তারা আসলে বুঝতে পারে না যে ওই মুহূর্তে তাদের কি করা উচিত, কার পক্ষ নিলে সে পুরস্কৃত হবে কিংবা কার পক্ষ নিলে সে তিরস্কৃত হবে। কারণ এত বেশি দলীয়করণ হয়েছে এবং এত বেশি বিভাজন সৃষ্টি করা হয়েছে রাজনৈতিকভাবে এই ঘটনাগুলির মধ্যে, যে বিশেষ করে যেমন নারী পুরুষের ঘটনা যদি ঘটে, যে নারী পক্ষ নিলে সুবিধা হবে না পুরুষের পক্ষ নেওয়া যাবে। যখন সাম্প্রদায়িক কোনো ঘটনা ঘটতে থাকে যে এই সম্প্রদায়ের পক্ষে যদি আমি কোনো রকম পদক্ষেপ নেই তাহলে আমি আমার কাজটা করছি না, না নেওয়াটাই আমার উচিত। এখানে সবসময় আপনি লক্ষ্য করে দেখবেন যে এক একটা পর্যায়ের মানুষ কোনো সিদ্ধান্ত নিতে চায় না, কারণ কোন সিদ্ধান্ত নিলে সে কোন অবস্থার মধ্যে যে পড়বে সেটা সম্পর্কে সে নিশ্চিত থাকতে পারে না। আপনাদের হয়তো মনে আছে যে একটা থানায় মেয়েদেরকে আটকে রেখেছিল, সেই জায়গায় যে আমি যে তাদেরকে বার করে নিয়ে আসতে হয়েছিল, এবং সেই থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি আমার কাছে নিজে বলেছেন যে তিনি রাত্রে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে তারপরে মামলা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তিনি জানেন না যে মামলাটা নিলে সুবিধা হবে না অসুবিধা হবে। এই যে সিদ্ধান্ত না নেওয়ার একটা অবস্থায় তাদেরকে নিয়ে গেছে, এবং এটাতে জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করার কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই। এবং যে অটোনমির কথা বলা হয় সেই অটোনমিরও কোনো ব্যাপার নাই, যদিও একদম সিআরপিসি তে বলা হয়েছে যে ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কিন্তু সেই মুহূর্তে অনেক কিছুই নিজের উদ্যোগে নিতে পারেন, নিজের দায়িত্বে নিতে পারেন কোনো একটা দুর্ঘটনা এড়াবার জন্য, কিন্তু সেই সাহস কিংবা শক্তি কিংবা আস্থা কিংবা সেই অভ্যাস যেটা সেটা তাদের মধ্যে গড়ে উঠতে দেওয়া হয়নি। রাইট। যারা আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনি কি মনে করেন যে রামুতে যে ঘটনা ঘটে গেল এটাতে সরকার জড়িত? শুনুন, আমরা এই ধরনের মন্তব্য করার আগে এটা একটা রাজনৈতিক দুর্ভাগ্যজনকভাবে হলো এটা সত্য যে আমরা বাংলাদেশের রাজনীতিটা একটা এমন পর্যায়ে গিয়েছে কোনো একটা কিছু হওয়ার সাথে সাথে যে আমরা রাজনীতিবিদ কিছু মন্তব্য করে ফেলি যে এর সাথে ওরা জড়িত। এই ধরুন স্বরাষ্ট্রমন্ত্রীর সাহেবের মন্তব্যগুলো, প্রথমে ওইখানকার লোকাল বিএনপি এমপির জড়িত থাকার কথা উনি বললেন, পরে আবার মৌলবাদীদের কথা বললেন, পরে আবার রোহিঙ্গার কথা বললেন। এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমত আপনি এই দেশের যে আইনের শাসন, দেশের মধ্যে একটা আইনের শাসন যে আছে সেটার যদি আপনি নিশ্চিত করতে হয় তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যে জিনিসটা বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কোনো ধরনের মন্তব্য থেকে আমরা বিরত থাকা উচিত। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি একদিনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী 3 ধরনের বক্তব্য দিলেন 2 দিনের মধ্যে। এবং আমি যদি বলি যেটা আমাদের পক্ষে বলা খুব সহজ, কিন্তু আমার পক্ষে পত্র পত্রিকায় যে খবরগুলো আসছে আপনি যদি একটু বিশ্লেষণ করেন, এই প্রথম কারা মিছিল বের করেছে, এটা কোন দলের লোক এবং এরা কোন সংগঠন তারা করে এবং তারা কতক্ষণে প্রথম মিছিল বের করলো, তারপরে কি হলো, এই ঘটনাগুলো যদি আপনি বিশ্লেষণ করেন, পুলিশের ভূমিকা যদি আপনি বিশ্লেষণ করেন, যেটা উনিও বললেন যে এগুলো বিশ্লেষণ করলে যেটা দেখা যায় সেটা ভিন্ন চিত্র, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু আপনার দলের মহাসচিব তো গেলেন, উনি তো বললেন রামুর ঘটনায় সরকার জড়িত। সরকার জড়িত এই কারণে আমি তো তারা একটু পরিষ্কার করে বলতে হয় আমি যে উনার ঘটনাতেও আমি একটু বলি, উনার বক্তব্যের মধ্যে 2টি বিপরীতমুখী অবস্থান আছে। একটাতে উনি বলেছেন রামুর ঘটনায় সরকার জড়িত এবং উনি দাবি করেছেন যে এর জন্য বিচার বিভাগের তদন্ত করা দরকার। এটা কিন্তু আমি এটার পেছনে একটা কারণ আছে, যে তথ্যগুলো বেরিয়ে আসছে এই পর্যন্ত আপনি কিন্তু কতগুলো কমন ফ্যাক্টর এখানে কাজ করছে। লোকাল পত্র পত্রিকায়, তারপরে আপনার জাতীয় পত্র পত্রিকায় এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া থেকে সব সংবাদ মাধ্যম এবং যারা সেখানে উপস্থিত ছিলেন সকলের বক্তব্য থেকে কিন্তু কতগুলো যে কমন হয়ে আসছে এখানে। একটা হচ্ছে এই প্রথম যে মিছিলগুলো বের হয়েছিল, যে মিছিলটা বের হয়েছিল তার নেতৃত্ব কারা ছিল। এখানে ছাত্রলীগের ছিল, মৎস্যজীবী লীগের ছিল এবং ওনাদের অন্য নেতাকর্মী ছিল। এখানে কিন্তু কোনো বিএনপি কিংবা বিরোধী দলের কেউ ছিল না, অন্য কোনো দলে ছিল না। এবং পরবর্তীতে যে বিএনপি সাংসদ নিয়ে যে বিতর্কটা স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন, আমি খুব আজকে যদি প্রথম আলোটা আপনি পড়েন যে বিএনপি সাংসদকে সেখানে ডেকে নিয়ে গেছে কিন্তু ওখানে উপজেলা চেয়ারম্যান, এবং দিয়ে যাওয়ার পরে ওসিকে প্রথম আলো থেকে জিজ্ঞেস করা হয়েছে, সাংবাদিক জিজ্ঞেস করেছে যে আপনি
ইয়ের ভূমিকা কি ছিল, সাংসদের কি ভূমিকা ছিল বিএনপির। উনি বলেছেন উনি এসেছেন, আমরা ওনাকে দেখেছি, উনি এসে প্রথমেই উনি কিন্তু থামানোর আমরা লক্ষ্য করেছি, ওনার উদ্দেশ্য ছিল ব্যাপারটাকে থামিয়ে দেওয়ার এবং থামানোর জন্য উনি চেষ্টা করেছেন। কিন্তু তারপরে যে ঘটনা প্রবাহ যদি আপনি দেখেছেন, যে ঘটনাগুলো ঘটে গেছে, ওখানে কিন্তু সরকার দলীয় লোকদের নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে। পত্রপত্রিকায় যেটা আসছে, রিপোর্ট যেটা হয়েছে, তার ভিত্তিতে কিন্তু প্রাথমিকভাবে সেটা বলেছে। কিন্তু সাথে সাথে আমরা এটাও বলছি যে এটার বিচার বিভাগীয় তদন্ত হওয়ার প্রয়োজন আছে, কারণ এটা নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই। এটা একটা জাতীয় সমস্যা এবং আমরা বারবার কিন্তু এই ধরনের ইস্যুর মধ্যে আমরা রাজনীতি নিয়ে আসছি এবং রাজনীতির মাধ্যমে আসল ইস্যু থেকে কিন্তু আমরা দূরে সরে যাচ্ছি। খসরু ভাই, আমরা এই কথা বলছি যে আমরা রাজনীতি নিয়ে আসছি, কিন্তু আমরাই রাজনীতিটাকে নিয়ে আসছি আসলে। আপনি এই যে কমিটিটা উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়েছে, আপনি তার একজন সদস্যও বটে, কিন্তু আপনি এটা তদন্ত করে দেখবেন এবং আপনি নিশ্চয়ই এটি দেখবেন, কিন্তু আপনি কিন্তু এখনো মানে আপনার ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদম স্পষ্ট বলেছেন যে এইটা সরকারের মদদে, প্রত্যক্ষ মদদে ঘৃণিত কর্মকাণ্ড। এটা প্রাথমিকভাবে যেটা প্রমাণ হয়েছে, শুনুন, প্রাথমিকভাবে যেটা পত্রপত্রিকায় আসছে তার পরিপ্রেক্ষিতে উনি মতামত দিয়েছেন, কিন্তু সাথে সাথে উনি বলেছেন এটার গভীরে যাওয়া উচিত এবং এটার বিচার বিভাগীয় তদন্ত করা উচিত। কিন্তু প্রাথমিক যে ফাইন্ডিংস, আপনি তো এটাকে প্রাথমিক বক্তব্যে যেটা আসতেই তো পারে, এবং প্রাথমিক ফাইন্ডিংস এটা কিন্তু কমন ফ্যাক্টর, এটা কিন্তু আমাদের সেক্রেটারি জেনারেলের কথা নয়। এটা যদি আপনি প্রত্যেকটা পত্রপত্রিকায় বিশ্লেষণ করেন, ইলেকট্রনিক মিডিয়াতে বিশ্লেষণ করেন, প্রাথমিক যে রিপোর্টটা আসছে কিন্তু সেটা তাই বলে উনি তার ভিত্তিতে প্রাথমিক রিয়াকশন দিয়েছেন, কিন্তু সাথে সাথে বিচার বিভাগীয় তদন্ত করতে বলেছেন এই জন্য কারণ এটার গভীরে গিয়ে এটাকে রাজনীতির বাইরে রেখে এটা আমাদের জাতীয় সমস্যা হিসেবে আমাদের সমাধান করা উচিত। সুলতান আপার কাছে আমি একটু জানতে চাইবো যে প্রাথমিকভাবে কি আপনার কাছে মনে হয়েছে সরকারের মদদে এই ঘটনাটা ঘটেছে? যেভাবে কথাগুলি কালকে আমি আমার অবস্থান বলতে চাই, আমার মনে হয় নাই সরকারের মদদে এই ঘটনা ঘটেছে, এটা আমার মনে হয় না প্রাথমিকভাবে। না, আমার মনে হয় না প্রাথমিকভাবে, আমার মনে হয় না। আমার কাছে মনে হয়েছে যে এটার ক্ষেত্রে ওই যে দোষী পুলিশ কর্মকর্তা ছিল, প্রশাসন ছিল, তারা দোষী ছিল অবশ্যই, এবং সুলতান আপা যেটা বলেছেন তারা আসলে বুঝতেই উঠতে পারে না, সেটা তাদের দলীয়করণের ফসল, তাদের বিভিন্ন রকম পূর্ব ইয়ের ফসল, কিন্তু তারা এই সরকার এটার মধ্যে মদত দিছে, যে এটা আওয়ামী লীগ সরকার, দিলীপ দাদাদের সরকার এটা মদত দিচ্ছে, সেটা মনে হয় না। আপনি এইটা বলতে পারেন যে স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, মদতের কথা তো কেউ বলছে না, একদম স্পষ্ট বলেছেন। না, আমি শুনেন, এখানে যে জিনিসটা পত্র, এটা তো আমাদের পক্ষ থেকে বলার আগে এটাতে মিডিয়াতে যেটা আসছে সেটা তো সমস্ত মিডিয়াতে কিন্তু কমন ফ্যাক্টর। এটা যে একটা দুটো পত্রিকায় আসছে তা তো না। সেইটাই আমি সুলতান আপার কাছে জানতে চাচ্ছি যে প্রাথমিকভাবে আপনি সরকারের মদত বলতে। না, এখানে একটু কথা বলি বিনয়ের সঙ্গে খসরু ভাই, যেটা হলো যে এখানে সরকার প্রথমে সুযোগ পেয়েছে কথা বলার, সরকার আগে আপনাদের দোষ দিয়েছে, আপনারা পরবর্তী সময়ে সুযোগ পেয়েছেন, আপনারা দোষ দিয়েছেন। আপনাদের আমলে যেগুলি আমরা দেখেছি 21 আগস্টের ঘটনায় আপনারা আগে সুযোগ পেয়েছেন, আপনারা বিরোধী দলকে দোষ দিয়েছেন। জজ মিয়ার কাহিনী উদ্ভাবন করা হয়েছে, পার্থ সাহা বলে একটি হিন্দু ছেলেকে ধরে নিয়ে, নিরীহ একটু ছেলেকে ধরে নিয়ে আমার আইন সালিশ কেন্দ্রে 7 মাস লেগেছে শুধু তাকে বার করে নিয়ে আসতে, সে নিরীহ বলে প্রমাণিত হয়ে যাওয়ার পরেও। তো এই ধরনের কিন্তু আচরণ আমরা অনবরতই আপনাদের দুই দলের মধ্যে দেখছি। তবে যে কথাটা আমাকে খালেদ মহিউদ্দিন জিজ্ঞেস করেছিলেন যে আমি কি মনে করি, আমাদের নিজস্ব কিন্তু কিছু তদন্ত এখানটা আমরা করি প্রাথমিকভাবে, এবং সেখানে দেখা গেছে যে বিকেলে যে মিটিংটা হয়েছে চৌমোহনী, যে কথাটা ওরা বলছে যে একটা জায়গায় বসে যে মিটিংটা হয়েছে, যেখানটায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বলছেন যে মাননীয় সাংসদকে ডেকে নিয়ে এসছেন, সেখানে সব দলের লোকজনই ছিল। এবং যদি সেখানে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতাই হতে থাকতো, যদি আমরা ওইভাবে একটু বিশ্লেষণ করি, ছিল, এবং যদি সেখানে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতাই হতে থাকতো, যদি আমরা ওইভাবে একটু বিশ্লেষণ করি, তাহলে তো উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের সদস্য, তার তো বিএনপির সাংসদকে ডেকে নিয়ে আসার কথা না ওইটা থামাবার জন্য, তিনি সেই দায়িত্বটা নিতে পারতেন। তো তার কেন মনে হয়েছে যে বিএনপি সাংসদকে সেখানে নিয়ে আসার দরকার আছে? কাজে আমাদের কিন্তু এই জিনিসগুলি একটু ভালোভাবে খোলা চোখে এবং স্বচ্ছ দৃষ্টিতে দেখার অভ্যাসটা করা উচিত, যে আসলে ওখানে দলের কোনো ব্যাপার ছিল না, সর্বদলীয় একটা ব্যাপার ছিল, এবং সব দলের মধ্যে সাম্প্রদায়িক ব্যক্তি আছে, সেই সাম্প্রদায়িক
যেটা খালেদ মহিউদ্দিন প্রথমেই কথাটা শুরু করেছে যে সাম্প্রদায়িক দুর্বৃত্ত, আমরা বলি যে দুর্বৃত্তদের কোনো দল নেই, তাহলে আমরা সেইভাবেই বলি যে তাদের আসলে কোনো দল ছিল না, সব দুর্বৃত্তরা সেখানে বসেছিল, তারা যে কোনো দলের হতে পারে। তবে অবশ্যই অনেক আমি বলবো যে যথেষ্ট গভীর কারণ রয়েছে চিন্তা করার, যে এখানে মৌলবাদীরা একটা বড় ভূমিকা পালন করেছে এবং মৌলবাদীরা সবসময় কিন্তু নিজেদেরকে আড়ালে রেখে অন্যদের মাধ্যমে কাজগুলি সমাধান করার চেষ্টা করে। তারা এই ব্যাপারে অনেক বেশি দক্ষ আমাদের অন্য দুই রাজনৈতিক দলের থেকে। তাদের কাঁধে চড়ে, তাদেরকে ব্যবহার করে মৌলবাদীরা এই 40 বছর ধরে এই দেশে যা করে যাচ্ছে, এটা এই দুই দল যতদিন স্বীকার করার চেষ্টা না করবেন, সাদা চোখে দেখার চেষ্টা না করবেন, ততদিন পর্যন্ত কিন্তু এদের হাত থেকে আমরা একটা বিরতি নিতেই হচ্ছে। বিরতির পর আমরা জনাব দিলীপ বড়ুয়া আপনার কাছে জানতে চাইবো যে যেমনটি খসরু ভাই বলছিলেন যে 3 রকমের মন্তব্য আমরা একদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে পেয়েছি এবং স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু প্রথম ইঙ্গিত করেছেন যে এইটা বিরোধী দলের মদদে এটা এরকম হয়েছে। প্রথমে ইঙ্গিত করেছেন, পরে স্পষ্টভাবে বলেছেন যেন যা কিছু ঘটে সবকিছু বিএনপি করে বা বিএনপি জামাত এরা করে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আপনার কাছে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব দিলীপ বড়ুয়া, বিরতির আগে আপনার কাছে জানতে চাইছিলাম যে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী 3 ধরনের বক্তব্য দিয়েছেন, সেটি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছিলেন। তার পাশাপাশি আমি আপনাদের অনেক যারা মন্তব্য পাঠিয়েছেন তাদের মধ্যে 2-1টি আপনাকে পড়ে শোনাতে চাই। একজন হচ্ছে অনিক বড়ুয়া, উনি বলছেন আমি একজন এফেক্টেড, আওয়ামী লীগের লোকজনই তো প্রথম জ্বালাও পড়াও শুরু করেছে, কিন্তু তাদের নাম আসছে না কেন। আরেকজনের নাম হচ্ছে ইঞ্জিনিয়ার কেরিংটন বড়ুয়া, এই ঘটনায় আওয়ামী লীগের লিডার এবং বিএনপির একজন পার্লামেন্টেরিয়ান জড়িত, পুলিশ কেন নীরব ভূমিকা পালন করলো, এটি আপনার কাছে জানতে চেয়েছে। আর আমার কাছে আমাদের গবেষক দল একটি কথা এইমাত্র আমাদের কাছে দিয়ে গেল, সেটি হচ্ছে বিভিন্ন এলাকায় এখনো খবর আসছে অজ্ঞাতনামা শত শত ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে, এতে এলাকায় ভীতিকর পরিবেশ তৈরি হতে পারে বা অলরেডি হয়েছে। এই প্রশাসন সাধারণ মানুষকে হয়রানি করতে পারে, আবার রাজনৈতিক ব্যবহারের আশঙ্কাও থেকে যায়। এই ব্যাপারগুলিকে আপনি কিভাবে দেখবেন? প্রথমত হচ্ছে যে ধরেন এই জাতীয় একটি নারকীয় কর্মযোগ্য সংগঠিত হয়েছে, সেটা তো আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যারা এর সাথে সম্পৃক্ত বা এর সাথে জড়িত আছে বলে প্রতিবাদ হচ্ছে, বা মানুষ, আমরা যখন গিয়েছিলাম তারা বলছে মানুষ তাদেরকে চিনে এবং আশেপাশে যারা ছিল তারাই মূলত এইটার সাথে সম্পর্কিত। কাজে সেই ভিত্তিতে যে কেউ হয়তো প্রাথমিক ইনভেস্টিগেশনের ভিতর দিয়ে হয়তো সেই কেসগুলা রুজু করা হয়েছে, এটা হলো একটা দিক বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন আমি সহ উপস্থিত ছিলাম, উনি যেন বক্তব্য দিয়েছেন, তখন উনি পার্টিকুলার কোনো সাংসদের ওইভাবে নাম বলেননি, কিন্তু বলছেন যে সাংসদ, স্থানীয় সাংসদ এর সাথে জড়িত থাকতে পারে বা এরকম উনি বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যের ফলশ্রুতিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এখন এখানে যে বিষয়টি হচ্ছে যে প্রথমত আইন শৃঙ্খলা বাহিনী যে ওসির যে বিষয়টি আপনারা এনেছেন, যে ফিল্ডে যে ঘটনা ঘটতেছে তারকে রিপোর্ট করা, ঊর্ধ্বতন মহলে রিপোর্ট করার দায়িত্ব স্থানীয় প্রশাসনের। আমি যতটুকু জানি এইটা ফিল্ড থেকে খবরটা অনেক দেরিতে এসেছে, ফিল্ড থেকে খবর। এখন ওই জায়গাগুলোতে যেভাবে আপনার সামাজিক অবস্থান বা যেখানে প্রশাসনিক অবস্থান। দিলীপ দা, একটু আপনাকে থামাতে হচ্ছে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে বলেছিলেন যে এই ঘটনায় বিএনপির সাংসদ জড়িত, আপনি সে সময় সেখানে উপস্থিত ছিলেন, আপনি কি এই ব্যাপারটি স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটাকে সমর্থন করেন? না, বিষয়টি হচ্ছে যে আমি যতটুকু শুনেছি, জি, আমি তো দেখিনি, শুনেছি যে বিএনপির সাংসদ বলেছেন যেই ছেলে বড়ুয়া ছেলের সাথে জড়িত আছে তাকে ধরে তাকে প্রয়োজনীয় ইয়া করা দরকার। আপনি কি পত্রপত্রিকাগুলি দেখেছেন যার কথা আমির খসরু মাহমুদ চৌধুরী বারবার বলছিলেন যে মূল প্রথম মিছিলটি বের হয়েছিল ছাত্রলীগের কিছু লোকের নেতৃত্বে, ছাত্রলীগের কিছু নেতৃত্ব, তাদের নামও দেওয়া হয়েছে, আসলে একজনের নাম সাদ্দাম হোসেন, আরেকজনের নাম মৌলভী হাসান, এরকম পত্রপত্রিকা এরকম নানা ধরনের নাম আসছে। তো সেই ক্ষেত্রে শুধু প্রশ্নটা হচ্ছে যে আমাদের দেশে এখন তো বিভিন্ন রকম অনেক জায়গাতে ইনফিল্ট্রেটরও আছেন যারা হয়তো ইন দ্য নেম অফ ছাত্রলীগ, ইন দ্য নেম অফ যুবলীগ তারা এই জাতীয় কর্মকাণ্ড পরিচালনা করে। এটা ফ্যাক্ট, রিয়েলিটি। যেমন আমার এলাকা মিরেশ্বরাইতে দেখা গেছে শিবিরের লোকেরা ছাত্রলীগ হয়ে গেছে রাতারাতি, এবং ওই জায়গাগুলোতে তারা বিভিন্ন রকম সংকট
সৃষ্টি করছে। আমাদের একটু সমস্যা হয়ে গেছে, আপনি তো দাদা আওয়ামী লীগ করেন না, তাহলে জিজ্ঞেস করতাম যে ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন এখনো ছাত্রলীগে আছেন কিনা, নাকি তাকে বহিষ্কার করা হয়েছে, নাইলে এটা হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারতাম। আমি একটু খুলনা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আখম জাকারিয়ার সাথে একটি ছোট্ট বিষয় একটু জেনে নিচ্ছি। আপনি আমাদেরকে একটু বলবেন, অন্যের ধর্মকে অবমাননা করার কোনো বিধান কি ইসলাম ধর্মের কোথাও আছে? এই ধরনের সহিংসতা কি আসলে ইসলাম ধর্ম প্রশ্রয় দেয় কিনা, আপনি যদি আমাদেরকে খুব সংক্ষেপে বলতেন জনাব আখম জাকারিয়া। জি জি, আসলে ইসলাম একটি শান্তির ধর্ম। তো এখানে অন্য ধর্মের প্রতি সহিষ্ণু হওয়া, এটা ইসলাম শিক্ষা দেয়। যেমন সূরায়ে আনামের 108 নম্বর আয়াত আছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলমিন। তোমরা অন্য কোনো ধর্মের লোকদেরকে গালি দিও না, হয়তোবা এমন হতে পারে যে তারাও তোমাদের এই গালির কারণে তোমাদেরকে গালি দিবে। তো এখানে দেখা গেছে যে কোনো রকমের অন্য ধর্মের প্রতি গালিগালাজ করা অথবা মন্তব্য করা বা অন্য ধর্মের অনুভূতির উপরে কোনো রকমের আঘাত করা, এটা ইসলামের বিধানে নেই। জনাব আখম জাকারিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। এমনকি গালাগালির বিধানও নেই, আমরা উনার কথা থেকে উনি যেটা উদ্ধৃত করলেন সেখান থেকে। পটিয়ার জিরি মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন রাব্বানী গত কয়েকদিনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপর বা সংখ্যালঘুদের উপর যা কিছু ঘটলো, এটি কি আপনি সমর্থন করেন জনাব হাফেজ মাওলানা হোসেন রাব্বানী? এটা সমর্থন করা যায় না। এটা ইসলাম কোনোদিন সহিংসতা এবং অন্য উপর কোনো আক্রমণ করা, অন্য সমাজের মধ্যে সহধর্মীয় বহুধর্মীয় অনেক লোক বসবাস করে, কিন্তু ইসলামের কোনো এরকম কোনো দিক নির্দেশনা নাই যে অন্য ধর্মের লোককে ইসলাম ধর্মে আনার জন্য জোরপূর্বক কোনো কিছু আদেশ করা এবং কোনো হাঙ্গামা দেওয়া, এ ধরনের কোনো কিছু ইসলাম সমর্থন। জনাব রব্বানী, কিন্তু আমরা বারবার দেখছি ইসলামের নামে, ইসলামকে রক্ষার নামে বারবারই আমরা দেখছি, অনেকবার আমরা দেখছি যে এরকম হামলা চালানো হচ্ছে। আপনারা কি এই ধরনের হামলা প্রতিরোধ করার বা এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা কখনো ভেবেছেন, শক্ত অবস্থান নেওয়ার কথা? জনাব রব্বানী, আমরা বলে আসছি, আলেমরা মসজিদের মধ্যে এবং ওয়াজ নসিহতের মাধ্যমে বলে যাচ্ছেন যে কোরআন হাদিসের মর্মবাণী শোনাই দিচ্ছেন যে ইসলামের মধ্যে এই ধরনের উগ্রপন্থায় মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করা, কোরআন হাদিসের কোথাও স্থান নাই। জনাব রাব্বানী, আপনাকে ধন্যবাদ। আপনিও স্পষ্টভাবে বলেছেন। আমরা একটু সিলেট প্রতিনিধি মাহবুবুর রহমানের কাছে জানতে চাইবো যে মাহবুব, সিলেটেও বেশ বড় একটি সংখ্যালঘু জনশক্তির অবস্থান, তারা কি কোনো কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে এই চট্টগ্রামের ঘটনায়? জনাব মাহবুবুর রহমান। ধন্যবাদ খালেদ। আপনি জানেন যে সিলেট আসলে মুসলমান সম্প্রদায় একটু বেশি এখানে, তবে সংখ্যালঘু সম্প্রদায় এখানে আছে এবং সারা সিলেট বিভাগে প্রায় 2550টির মতো মন্দির এবং বৌদ্ধ ধর্মের যে মন্দির আছে এগুলো, এবং সেসব মন্দির এলাকায় ওইখানকার মানুষজন এই ঘটনার পর থেকেই আতঙ্কিত এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে আমি এখানকার সিলেট রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন ভুইয়ার সাথে কথা বলেছি। তিনি বলেছেন ওই ঘটনার পরপরই বড় ধরনের ঘটনা যাতে সিলেটে ঘটতে না পারে এবং ছড়িয়ে পড়তে না পারে, সে কারণে তিনি প্রত্যেক থানা এবং উপজেলাগুলোতে নির্দেশ দিয়ে রেখেছেন এবং বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছেন। আর এখানকার আমি আসলে বৌদ্ধ ধর্মের যে নেতারা আছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটা আমাকে জানিয়েছেন, তারা বলেছেন যে বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এবং যে চেতনায় কে পুঁজি করেই 71 সালে তারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন, এবং এই সরকারের সময় এ ধরনের ঘটনা আসলে সাম্প্রদায়িক সম্প্রীতিকে আঘাত হানতে পারে বলে তারা মনে করছেন এবং তারা খুব প্রকাশ করছেন। জনাব বাবু, আপনাকে ধন্যবাদ। সুলতান আপা, আপনার কাছে জানতে চাইবো যে এই আক্রান্ত এলাকাগুলিতে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এই মুহূর্তে সবার আগে কি করা প্রয়োজন? আস্থা ফিরিয়ে আনার জন্য একটা ব্যাপার আমি একটু অবশ্যই এখানটা বলবো যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে সঙ্গে সঙ্গে ছুটে গেছেন, আমাদের দাদা মাননীয় মন্ত্রী দিলীপ বড়ুয়াও গেছেন এবং সরকারের এবং বিশেষ করে প্রশাসনের উচ্চপদস্থ কিছু কর্মকর্তারাও সঙ্গে গেছেন, এটা কিন্তু মানুষের মনে
কিছুটা সাহস ফিরিয়ে নিয়ে এসেছে, যে অন্তত সরকার এই বিষয়টাকে অনেকটা গুরুত্ব দিয়ে দেখছে এবং এটার একটা সমাধান করার চেষ্টা তারা করবে। কিন্তু আমার মনে হয় যে বিষয়টা এখানটা সবচেয়ে জরুরি, যে স্থানীয়ভাবে যারা রয়েছেন সেখানে সরকার এবং স্থানীয় যারা নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন, আশেপাশের মানুষজন সবাইকে মিলে এমন একটা পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন যেখানে যারা আক্রান্ত হয়েছেন তারা মনে করেন যে আশেপাশের মানুষজন সবাইকে মিলে এমন একটা পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন যেখানে যারা আক্রান্ত হয়েছেন তারা মনে করেন যে সার্বক্ষণিকভাবে তাদের পাশে এই মানুষগুলি রয়েছেন। পুলিশ প্রহরা কিংবা পাহারা দিয়ে রাখাটা কিন্তু কোনো সমাধান না। যেখানে মানুষের এই মানে মনের মধ্যে এই আস্থাটা ফিরে আসতে হবে যে এই দেশের নাগরিক হিসাবে অন্য যে কোনো নাগরিকের মতন আমি কিন্তু সমান অধিকার সমান মর্যাদা নিয়ে বাঁচার দাবি রাখি। সেই দাবিটা স্বীকৃত এবং সেই দাবিটা রক্ষা করার জন্য সরকার, তার আশপাশের মানুষজন, সমাজ সবাই সচেষ্ট এবং সবাই সচেতন। সেই বিষয়টা ফিরিয়ে আনার জন্য সরকারকে কিন্তু, এবং আমি বিরোধী দলের রাজনীতিকদেরকেও বলবো যে এই যে পরস্পরের প্রতি দোষারোপ ইত্যাদি না করে একত্রিত হয়ে একসঙ্গে মিলে, আমরা তো দেখেছি ভারতে যখন বিরাট বড় একটা গুজরাটের হাঙ্গামা হলো সেখানে সরকার দলীয় ব্যক্তি আমাদের সোনিয়া গান্ধী এবং তখন বিরোধী দলের যারা ছিলেন তারা একসঙ্গে সেই জায়গায় গেছেন। কেন আমাদের আজকে খসরু ভাই, দাদা এবং অন্যান্য যারা আছেন, একেবারে উপরের দুই নেত্রীর কথা ছেড়ে দিলাম, তারা তো একসঙ্গে মিলে সেখানটায় যেতে পারেন যে আমরা একসঙ্গে এসেছি, যারা এই কাজটা করেছে তারা যেই দলেরই হোক তারা দুর্বৃত্ত, তাদেরকে আমরা কেউ মনে করছি না যে আমাদের দলের সুহৃদ, আমাদের দলের নাম নিল। আমরা যারা ওই দলেও ভালো মানুষ আছি, আমরা যারা ওই দলে অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করি, আমরা যারা ওই দলে মানুষের মর্যাদা এবং সম অধিকারে বিশ্বাস করি, আমরা তোমাদের পাশে আছি। এই জিনিসটা কিন্তু করাটা খুবই জরুরি। খুবই জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আমরা একটা বিরতি নিব। বিরতির পর আপনার কাছে জানতে চাইবো যে আপনারা সরজমিনে ঘটনা পরিদর্শন করবেন এবং দায়ীদের চিহ্নিত করে একটা রিপোর্ট প্রদান করার মানে আপনাদের টার্মস অফ রেফারেন্স আপনারা ঠিক করেছেন। আপনারা কবে থেকে কাজ শুরু করবেন এবং কিভাবে কাজ শুরু করবেন সেটি একটা আমাদের জানার ইচ্ছা থাকবে, এবং সবার আগে আসলে এখানে কি করার প্রয়োজন সেটিও আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। যারা আমির খসরু মাহমুদ চৌধুরী, আমরা বিরতির আগে আপনার কাছে জানতে চাইছিলাম যে 8 সদস্যের যে কমিটি গঠিত হয়েছে, আপনাদের 8 সদস্য কমিটি, সেটি কি কাজ করবে, কিভাবে করবে এবং এই মুহূর্তে সেখানে কি করা প্রয়োজন বলে আপনি মনে করছেন? এই মুহূর্তে যেটা দরকার আমার মনে হয় পুরো ব্যাপারটা নিয়ে সরকারের পক্ষ থেকে একটা বিশ্বাসযোগ্যতার অবস্থান পরিবেশ সৃষ্টি করা দরকার সেখানে। এখন যেটা হয়েছে আমি আপনাকে বলি, আমি এখানে আসার আগ পর্যন্ত যে চট্টগ্রাম থেকে যে রিপোর্টগুলো পাচ্ছি, একচেটিয়া বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে, অথচ কিন্তু তদন্ত শুরুও হয়নি ভালো করে। তদন্ত শেষ হওয়ার আগেই একচেটিয়া বিএনপি নেতাকর্মীদের অ্যারেস্ট করা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, এবং শুরুতে যদি এটা নন স্টার্টার হয়ে যায় আপনি কোথায় গিয়ে ঠেকবেন? এবং এই জন্য সরকারের যে, আমরা তো অন্যভাবে তো অনেক কিছু বলতে পারি, যে আমরা এর সাথে সময় দেখেছি সরকার যখন একবারে পতনের মুহূর্তে তখন হিন্দু মন্দিরগুলো ভাঙা আরম্ভ করেছে, চিটগাঁয়ে আমার চোখের সামনে আমি দেখেছি। আমরা যদি সরকার যদি ওইদিকে যাচ্ছে বলি, কিন্তু সে কথা তো আমরা বলছি না, আমরা বলছি না। আমি এটাই বলছি এজন্য যে আমি যদি সেদিকে যেতে চাই, রাজনীতি করলে আমি সে কথাগুলো বলতে পারতাম, কিন্তু আমরা রাজনীতি করতে চাচ্ছি না। এটা অত্যন্ত স্পর্শকাতর একটা ব্যাপার এবং আমাদের জন্য একটা লজ্জাকর ব্যাপার, একটা জাতির জন্য। যে ঘটনা কক্সবাজারে ঘটেছে, রামুতে ঘটেছে, উখিয়াতে ঘটেছে, লজ্জাজনক ব্যাপার জাতি হিসাবে। এটা দেশের শুধুমাত্র সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে নয়, এটা দেশের ভবিষ্যৎ যারা যারা আগামী প্রজন্মের যারা আছে তাদের জন্য আমরা লাইবিলিটি ক্রিয়েট করছি, একটা বোঝা ক্রিয়েট করছি। সুতরাং সরকারকে এই সমস্ত দলীয় রাজনীতি থেকে বের হয়ে এসে যে ঘটনাটা ঘটেছে সেটা সত্যিকার অর্থে গভীরে গিয়ে যারা এর পেছনে রয়েছে তাদেরকে সেই ব্যাপারে তাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এবং এখানে অলরেডি সরকার কিন্তু দলীয়করণ শুরু করেছে। আপনি একটু আমি লক্ষ্য করলাম যে আমাদের ইনু সাহেব যে মন্ত্রী, উনি এই রিমার্কটা আমি এখানে টেলিভিশনে পড়তেছিলাম, আপনাদের যে এগুলো আসতেছে, এগুলো ওই যে বিভিন্ন মন্তব্যগুলো আসছে যে এটা বিএনপি
এদেরকে দিয়ে করাচ্ছে, কিছু ওই মৌলবাদীদের দিয়ে করাচ্ছে। কিন্তু এই যে ধরনের মন্তব্য সরকারের মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অন্যান্য মন্ত্রীদের কাছ থেকে আসছে, এটা তো আপনি প্রথমে প্রেজুডিস করে ফেলছেন এবং এটার গভীরে আপনি যেতে পারবেন। এবং আমরা যেটা করতে যাব, আমরা কক্সবাজারে আমরা পরশুদিন আমরা যাচ্ছি 8 জনের টিম, যেটা বিএনপি থেকে করা হয়েছে। আমরা অবজেক্টিভলি আমরা, কারণ মানুষ কিন্তু রাজনীতিবিদদের উপর আস্থা হারিয়ে ফেলতেছে। আমরা যদি অবজেক্টিভলি মানুষের যে মনের কথাগুলো বলতে না পারি, সঠিক ঘটনা কি হয়েছে সেটা যদি বলতে না পারি, কিন্তু বিশ্বাসযোগ্যতা থাকবে না। সরকার ইতিমধ্যে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে এই ব্যাপারে। কিন্তু আমরা চাচ্ছি না সরকার ওসি কে প্রত্যাহার করলো, এটাতে একটা কুইক রিঅ্যাকশন আপনি মনে করেন? ওসি প্রত্যাহার আমরা প্রত্যেক মামলাতেই দেখি। ওসি আপনি দেখেন সারা রাত ধরে এই কাজগুলো চলেছে। এই অগ্নি সংযোগ থেকে শুরু করে বিভিন্ন বাড়িতে অগ্নিসংযোগ এবং আক্রমণ সারা রাত ধরে চলেছে। আপনি মনে করেন দেশে যদি একটা সরকার থাকে, সারা রাত ধরে এই কাজগুলো চলতে পারে, এবং তারপরের দিন উখিয়াতে, তারপরে পটিয়াতে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়ে কিন্তু বিভিন্ন স্পটে উখিয়া সহ বিভিন্ন জায়গায় এই কাজগুলো হচ্ছে। তাহলে দেশে যদি আমি বলি, দেশে যদি একটা সরকার থাকতো, সরকার যদি এটাকে রাজনীতি নাকরণ করে সত্যিকার অর্থে এই প্রবলেম সলভ করার যদি তাদের মাথায় থাকতো, তাদের চিন্তায় থাকতো, তাহলে তারা সরাসরি একটা তদন্তের মাধ্যমে, কিংবা আমি বলবো জুডিশিয়াল তদন্তের মাধ্যমে আমি বলছি যারাই এর সাথে জড়িত অবশ্যই তাদের বিচার করতে হবে আগামী প্রজন্মের স্বার্থে, দেশের স্বার্থে। কারণ এটাকে এখান থেকে আমাদের সরে আসার কোনো উপায় নাই। যে আমরা এটা দিলীপের কাছে জানতে চাইবো যে ওনারা উপস্থিত থাকার সময় অনেক ধরনের ঘটনা হয়েছে বলে আপনি মনে করছেন। মাঝখানে শুধু সুলতান আপনার কাছে জানতে চাই যে মৌলবাদের প্রসঙ্গটি তুললেন খসরু ভাই, যে আমরা একটু যদি এটা ইলাবোরেটলি যে ধর্মীয় মৌলবাদকে কিভাবে ব্যবহৃত হচ্ছে, কারা ব্যবহার করছে, কি করছে, এটা সম্পর্কে যদি একটু বলতেন। আসলে যে কথাটা খসরু ভাই বললেন, কিংবা ইনু সাহেবের যে বক্তব্য যেটা তোলা হলো যে বিএনপি জামাতকে দিয়ে এটা করিয়েছে, আসলে যদি আমরা আরেকটু পরিষ্কার করে ভেবে দেখি যে এই কাজগুলি জামাতি বরং করাবে, হয়তো বিএনপি কে কখনো ব্যবহার করবে, আওয়ামী লীগকে কখনো ব্যবহার করবে। সেই কথাটাই আমি একটু আগেও বলেছি যে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলই যদি এই বিষয়টা বুঝতে না পারে যে জামাতের কত গভীর পরিকল্পনা রয়েছে এই বাংলাদেশের মাটিটাকে আবার দখল করার জন্য, এবং এই মুহূর্তে যুদ্ধ অপরাধের বিচার চলছে, যেটা প্রায় কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হয়তো চূড়ান্ত কোনো ফলাফল আমরা দেখতে পেতে পারি। এবং আমরা আরো দেখেছি যে জঙ্গিবাদের উপরে যথেষ্ট কড়াভাবে এখানটায় কাজ করা হয়েছে এই সরকারের আমলে। এই সমস্ত কারণে জামাত যে ভিতরে ভিতরে অত্যন্ত মরিয়া হয়ে নানা ধরনের কর্মকাণ্ড করার চেষ্টা করছে, এটা কিন্তু আমাদের কারোর অজানাও না, এটা আমাদের কাছে অভাবনীয় কোনো ব্যাপার না। কিন্তু দেখা যাচ্ছে যে প্রায়শই পরস্পরকে দোষারোপ করতে যে আওয়ামী লীগ এবং বিএনপি তাদেরকে কিন্তু অনেক সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে। এখানেও সেই ঘটনা কারণেও সেই বিষয়টা ঘটতে যাচ্ছে, আওয়ামী লীগ বিএনপিকে দোষ দিচ্ছে, বিএনপি আওয়ামী লীগকে দোষ দিচ্ছে। এবং আসলে যারা ভিতরে ভিতরে এই কাজটা করলো এবং ধর্মের নামে যারা উগ্রতা করে, ধর্মের নামে যারা এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মধ্যে থাকে, তারা তো মৌলবাদী, তারা যে দলেরই হোক। এবং মৌলবাদীর সঙ্গে সবচেয়ে মানে গভীর কানেকশন কাদের? জামাতের। এবং এই মৌলবাদীরাই তো বাংলাদেশকে পাকিস্তানে পরিণত করতে চায় আবার। তো এই বিষয়গুলি বিএনপি আওয়ামী লীগ যদি খোলা চোখে পরস্পরের প্রতি একটা বিশেষ চশমা লাগিয়ে না তাকিয়ে দেখার চেষ্টা করে, তাহলে কিন্তু আমরা জনগণ মহা বিপদের মধ্যে থাকি। এক্স্যাক্টলি আপনি যে কথাটি বলছিলেন যে জামাত ইসলামী কখনো বিএনপিকে ব্যবহার করছে, কখনো আওয়ামী লীগকে ব্যবহার করছে, এর একটি বড় প্রমাণ আমরা দেখতে পাচ্ছি যে 21শে সেপ্টেম্বরে একটি টেকনাফে একটি প্রতিবাদ সমাবেশ হয়েছিল, ইউটিউবে একটি ছবি আপলোড করাকে কেন্দ্র করে। সেইখানে সরকার দলীয় এমপি আব্দুর রহমান বদি বক্তব্য দিয়েছিলেন। একই সমাবেশে তার সহবক্তা ছিলেন জামাতের টেকনাফ উপজেলা আমির নূর আহমেদ আনোয়ারি। আমার বিশ্বাস যে দিলীপ বড়ুয়া এই বিষয়ে আপনার মতামত দিবেন। পাশাপাশি আরেকটি বিষয় আপনি মতামত দিবেন যে সরকার, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী বলছিলেন যে সরকার বিষয়টিকে প্রেজুডিস করে ফেলছেন এবং আপনাদের উপস্থিতিতে এরকম অনেক ঘটনা ঘটেছে যে ঘটনাটি আসলে অনভিপ্রেত। এবং প্রথমত হচ্ছে যে আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ পর্যন্ত এই জাতীয় কোনো ঘটনা ঘটেনি। ফার্স্ট কথা হচ্ছে এই জাতীয় আগে পরে, খুব আগে পরে না, খুব আগে মানে সন্ধ্যার দিকে একটা চেষ্টা করা হয়েছিল উখিয়াতে, এবং প্রশাসন এটা তড়িৎ গতিতে এটাকে মোকাবেলা করেছে। এবং পটিয়াতেও ওই দিন পটিয়াতেও তারা কিছু সংগঠিত করতে চেষ্টা করেছিল, প্রশাসনের যে দ্রুত হস্তক্ষেপের ফলে তারা বেশি দূর অগ্রসর হতে পারেনি। এখন যে
আপনার উখিয়াতে বা রামু যেটা হলো বদির কথা যেটা আপনি বলেছেন, জি যে বদির বিষয়টি হচ্ছে যে এই জাতীয় ঘটনা অবশ্যই সমর্থনযোগ্য না। যে আমাদের রাজনীতি একদিকে সরকার যুদ্ধ অপরাধীদের জামাতকে শত্রু মনে করছে, আবার সেই জামাতের সাথে স্থানীয় সংসদ কেন অংশগ্রহণ করবে, এটা কোনো অবস্থায় কিন্তু আপনার সমর্থনযোগ্য না। এখানে বিষয়টি হচ্ছে যে রামুর যে ঘটনা, এই ঘটনা কিন্তু অবশ্যই এটা রাজনৈতিক, এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে, যাতে এই ঘটনার মধ্য দিয়ে অনেকে গভীর জলে যে মাস স্বীকার করতে চান। এটা শুধু যে আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ বিষয়টা এরকম না, এটা আন্তর্জাতিক ক্ষেত্র, এটা কেউ কেউ কোনো মহল এটা থেকে সুযোগ নিতে সচেষ্ট হবেন। এবং আঞ্চলিক রাজনীতিও এখানটায় রয়েছে, এই রিজিয়নের রাজনীতি। তবে একটা জিনিস দাদা, খালেদির প্রশ্ন করার কথা, কিন্তু আমার এখানে প্রশ্নটা আসলো যে যখন আপনারা মনে করছেন যে যারা এই জামাতের মৌলবাদিতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করছে, তারা আবার তাদের সঙ্গে এক মঞ্চে যাচ্ছে, সেটা আপনি বলছেন যে অনভিপ্রেত, সেই ব্যক্তিকে কি আপনারা দলগতভাবে জানাচ্ছেন যে এটা অনভিপ্রেত, কিংবা সরকারের উচ্চতম পর্যায় থেকে কি তাকে সেই বার্তা পাঠানো হচ্ছে যে তুমি এটা করতে পারো না, তুমি এটা করো না? সেই জিনিসটা তো আমরা দেখি না। যদি হয়েও থাকে, আমার মনে হয় যে আমাদের সেটা জানা উচিত এই কারণে যে তাহলে আমাদের আস্থা কিন্তু অনেক বেড়ে যায় যে হ্যাঁ এখানে সরকার হয়েও থাকে। আমার মনে হয় যে আমাদের সেটা জানা উচিত এই কারণে যে তাহলে আমাদের আস্থা কিন্তু অনেক বেড়ে যায় যে হ্যাঁ এখানে সরকার তার নীতিগত জায়গায় একটা দৃঢ় অবস্থান নিয়েছে এবং তার নিজের দলের লোককে দরকার হলেও একটা শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করছে। সেইটা হয় না বলেই কিন্তু আজকে বিরোধী দল আপনাদের অর্থাৎ সরকারকে কিংবা আওয়ামী লীগকে এত দোষারোপ করার সুযোগটা পায়। অনেক সময় আমরা শুনি যে তাদেরকে বকা দেওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে, কিন্তু সেটা আমরা জানতে পারি না কিসের জন্য। ওই ঘটনাতে 21 সেপ্টেম্বরের পরে এটা কখনোই একই মিটিং এ ভাষণ দিচ্ছেন। আমরা একটা পয়েন্ট হচ্ছে এখানে যে কথাটা বলতে হয়, সেটা হচ্ছে সরকারের একটা টেন্ডেন্সি হচ্ছে ওনাদের যেখানেই ব্যর্থতা হয় তারা জঙ্গিবাদের কাঁধের উপর দিয়ে বন্দুক মেরে পার হয়ে যেতে চাচ্ছে। এটাও আবার ঠিক হচ্ছে না। ধরেন জঙ্গিবাদ তা আপনার সমস্যা আছে বাংলাদেশের, এটা আমাদের সমাধান করতে হবে। বিশ্বের প্রত্যেক দেশে, বিভিন্ন দেশে জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার মেজার নিচ্ছে, কিন্তু প্রত্যেকটি সরকারের ব্যর্থতাকে ঢাকার জন্য আপনি জঙ্গিবাদের কথা বলে পার হয়ে যাবেন, সেটা তো অ্যাকসেপ্টেবল হতে পারে না। অনেকগুলি ঘটনা কাকতালীয়ভাবে ঘটছে, সেজন্য এরকম হচ্ছে। আমরা এটা বিরতি নিতে হবে খুশি ভাই। বিরতির পর নিশ্চয়ই আপনি বলবেন যে আপনি খেয়াল করেছেন যে ওখানে যে আক্রমণের ধরন, এতগুলি আক্রমণ হয়েছে, বড় কেউ কিন্তু আহত হয় নাই, শুধু মন্দিরগুলিরই ধ্বংস করা হচ্ছে, আগুন দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই অর্থে কিন্তু কোনো মারামারি হয় না। ব্যাপারটা দেখলে মনে হয় শুধু অপমান করার জন্য, বিক্ষুব্ধ করার জন্যই কাজটি করা হয়েছে। আমরা একটা বিরতি নিচ্ছি, আপনি নিশ্চয়ই বলবেন। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। বিরতির আগে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনি বলছিলেন যে সবকিছুর মধ্যে জঙ্গি সংশ্লিষ্টতা খুঁজতে যাওয়া একটা হবে কিনা। সুলতান আপা বলছিলেন যে অনেকগুলি ঘটনা একসঙ্গে ঘটছে, যেটাতে মনে হয় যে মৌলবাদের একটি সরাসরি সম্পৃক্ততার মধ্যে। সেই ব্যাপারে আমি ডিসপিউট করছি না। আমি যেটা বলছি যে দেশের যে কোনো সমস্যার পেছনে আপনি যদি জঙ্গিবাদের দিয়ে পার হয়ে যেতে চান, সরকার প্রত্যেক ব্যর্থতাগুলো যদি আপনি সবকিছু জঙ্গিবাদের কথা বলে পার হয়ে যেতে চান, সেটা তো অ্যাকসেপ্টেবল না, সেটাই আমি বলছি। এবং আপনি দেখেন আজকে জঙ্গিবাদকে মূলধন করে যদি কোনো সরকার রাজনীতি করতে চায়, কোনো দল রাজনীতি করতে চায়, সেটাও আমাদের কাছে অ্যাকসেপ্টেবল না। ইকুয়ালি যে জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সকলের অবস্থান নিতে হবে, এটাও ঠিক। আমরা জাতি হিসাবে জঙ্গিবাদের উত্থান আমরা কেউ চাই না, কিন্তু আবার জঙ্গিবাদকে মূলধন করে আপনি সব কিছুতে রাজনীতি করবেন, আপনার ব্যর্থতা রাখবেন, আমরা সরকারের ফেইলিয়ার্সগুলো কাভার করার জন্য অথবা ডাইভার্ট করার জন্য সার্বক্ষণিক এই ধরনের জঙ্গিবাদকে সামনে নিয়ে আসবেন, সেটাও গ্রহণযোগ্য না। কিন্তু আমি এখানে একটু বলতে চাই যে জঙ্গিবাদের উপরে দোষ দিলেই কিন্তু ব্যর্থতা ঢাকা হয়ে গেল না। তাহলে সরকার কি করছে? সরকার কি করছে? আমাদের একজন দর্শক একটা প্রশ্ন করেছে, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছে যদি এটা ষড়যন্ত্রমূলক হয়, তার নাম তাসকিনা, উনি প্রশ্ন করেছেন যদি এটা ষড়যন্ত্রমূলক হয় তবে আমাদের সরকার এই ষড়যন্ত্র ঠেকাতে ব্যর্থ হলো কেন, এবং গোয়েন্দা সংস্থাগুলি তাহলে কি করছে? আমি এই প্রশ্নটা নিজেও করতে চেয়েছিলাম, কিন্তু উনি করেছেন বলে আমারও একই প্রশ্ন, যে যদি
এটা কোনো ষড়যন্ত্র হয়েও থাকে, জঙ্গিবাদের কারণেও এটা ঘটে থাকে, তাহলে সরকারের এতগুলি যে বাহিনী আছে তারা কি করছে? এবং বিশেষ করে এই গোয়েন্দা বাহিনীগুলি, আমরা প্রত্যেকেই জানি যে বাংলাদেশে ডিজিএফআই, এনএসআই, এসবি এরা অসম্ভব রকম একটা কি বলবো সম্পৃক্ততা রয়েছে দেশের শাসনের সঙ্গে তাদের। অন্য দেশগুলির মতো মানে গোয়েন্দা বাহিনী তো একটু দূরে থাকার কথা, যখন তাদের বিশেষ কোনো দায়িত্ব পড়বে তখন আসবে। আমাদের দেশে এরা অনবরত মানুষের প্রতিদিনকার জীবনে পর্যন্ত এরা হস্তক্ষেপ করে, তাহলে এরা এই বড় বড় ঘটনাগুলির খবর দিতে পারে না কেন? বিডিআর হত্যার কোনো ঘটনা তারা দিতে পারলো না, 21শে আগস্টের কোনো ঘটনা তারা বলতে পারেনি। এখানে বারবার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এটা পূর্ব পরিকল্পিতই যদি হয়, সেই পরিকল্পনার খবর এরা জানতে পারে না, তাহলে কি গোয়েন্দাগিরি করে তারা? কাদের উপরে গোয়েন্দাগিরি করে? কি কারণে গোয়েন্দাগিরি করে? দিলীপ বড়ুয়া, আপনার কাছে জবাব চাইবো, আপনি সরকারের একজন প্রতিনিধি হিসেবে, যে যদি এটা পরিকল্পিত হয় তাহলে আমরা সেই পরিকল্পনার কথা আগে জানতে পারি না। ব্যাপারটা হচ্ছে যে দেখেন আমাদের এক্সপিরিয়েন্সটা কি, আমাদের এক্সপিরিয়েন্সটা খুব বিটার। অর্থাৎ আমাদের ষড়যন্ত্র ছিল বলে ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদের জাতির পিতাকে হত্যা করা হয়েছিল, এবং ষড়যন্ত্র ছিল বলে মরহুম জিয়াউর রহমানকে প্রাণ দিতে হয়েছিল। কিন্তু এই যে জিনিসগুলা, তো ষড়যন্ত্রকে তো আপনি যেগুলা থাকে ষড়যন্ত্র তখনই সফল হয় যখন আপনি জানতে পারেন না। কাজে এইটা যে ষড়যন্ত্র মানে এক ধরনের ষড়যন্ত্রমূলক রাজনৈতিক কর্মকাণ্ড, এখানে যে ষড়যন্ত্রকারীরা যেভাবে আপনার নেটওয়ার্ক তৈরি করে, অবশ্যই এখানে আমাদের যে বিভিন্ন ধরনের যারা এই সমস্ত কাজ করে তারা দায়িত্ব থেকে রেহাই পাইতে পারে না। আমি আবারও সুলতান আপার কথা ধার করি, যে আপনি বলছেন যে রেহাই পেতে পারে না যারা এটা ব্যর্থতা, এবং যারা একসঙ্গে বক্তৃতা দিচ্ছে তাদেরও মানে অনেক বকাঝকা পাওয়া প্রাপ্য, কিন্তু তারা কি সেটা পায় কিনা? ঘটনায় প্রমাণ করবে। আচ্ছা, সময় হচ্ছে তা নিয়ামক শক্তি। আমরা এই ঘটনাটার দিকে তাকিয়ে থাকলাম। আমরা একটা শেষ কথা শুনবো জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে, যে আমাদের বৌদ্ধ ধর্ম অবলম্বী অনেকে আমাদের কাছে এসএমএস করতেছেন যে আমরা যেরকম মার খাচ্ছি, যারা আমাদের পাশাপাশি আছেন তারাই যে আমাদের মারছেন, সেটা সকালবেলা আমরা বিশ্বাস করতে পারছি না। অন্যদিকে ইসলাম ধর্ম অবলম্বী অনেকে এরকম প্রশ্ন করছেন যে যদি আমাদেরকে এরকম অপমান করা হয় তাহলে আমরা কি করব? তা আপনি যদি একটু শেষ কথা বলতেন দুইটা পক্ষের উদ্দেশ্যে। না, এটা তো ধর্ম না, আমরা বাংলাদেশের টেরিটরিতে যারা বসবাস করি, ধর্ম হচ্ছে, শুনেন, রাষ্ট্র হচ্ছে সবার, ধর্ম হচ্ছে যার যার। আমরা এই বেসিক জিনিসটা তো বুঝতে হবে। এবং এইখানে রেসপেক্ট, কে মেজরিটি কে মাইনরিটি, এই প্রশ্নটা কিন্তু আসার, এটা আলোচনার কোনো সুযোগ নাই। কিন্তু জাতি হিসাবে আমরা একটি জাতি, আমরা বাংলাদেশের মানুষ, আমরা সবাই বাংলাদেশি, এবং ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই বেসিক প্রিন্সিপালটা যদি আমরা মেনে চলি, সবাই সবার প্রতি রেসপেক্ট করতে, সম্মান দেখাতে পারি, এবং জাতি হিসাবে যদি সেটা আমরা করতে না পারি, তাহলে কিন্তু আমাদের আগামী প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না। কারণ একটা জাতির জন্য এটাই সম্মান বয়ে আনে যে দেশে সবাই সমান অধিকার ভোগ করে, একে অপরের প্রতি সম্মান দেখাতে পারে। সেটাই হচ্ছে সত্যিকার অর্থে একটা সভ্য জাতি। এবং আমরা সভ্য জাতি হিসেবে যদি নিজেদেরকে বিশ্বের সামনে তুলে ধরতে চাই, এই জিনিসগুলো অনুধাবন করতে হবে। আপনার কাছে শেষ কথা। আমি খালি খুবই আকাঙ্ক্ষা করছি যে খসরু ভাই যে কথাটা বললেন সেটা তার দল বিশ্বাস করে, তার দল যখন সরকারে যায় তখন বিশ্বাস করে, তাহলে তার রাষ্ট্রধর্ম ইসলাম এবং বিসমিল্লাহির রহমানির রহিম ইত্যাদি আসে না। সেই একই কথা আমি বলতে চাচ্ছি ওনাদের জন্য। সেটা তো আপনি আওয়ামী লীগকে বলা উচিত। না, এসেছে তো বিএনপির আমলে। বিএনপি রাষ্ট্রধর্ম করে না, না বজায় রেখেছে, আর কি বজায় রেখেছে, বিএনপি বজায় রেখেছে। আমার মনে খসরু ভাই আমাকে একটু কথা বলতে দেন, আমি একটু কথা বলি। যেটা হলো যে প্রথম বিএনপি সেটা নিয়ে এসেছে, পরে এরশাদ সাহেব সেটা যোগ করেছেন, ওনারা সেটা আনেন নাই। বিএনপি বিসমিল্লাহির রহমানির রহিম এনেছে এবং সেকুলারিজম উঠিয়ে দিয়েছে, এবং যে ধর্ম, আমাকে একটু শেষ করতে দেবেন। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই কথাটার মূল কথাটাই আপনারা সবচেয়ে আগে নষ্ট করেছেন, পরে এরশাদ সাহেব সেটাকে রিইনফোর্স করেছেন, এবং আওয়ামী লীগ সেটা থেকে বেরিয়ে আসতে পারছে না। সবার কাছে আমার সাধারণ নাগরিক হিসেবে আবেদন, আপনারা এই যে কথাগুলি বলছেন সেগুলিতে বিশ্বাস করেন, সেটা প্রতিফলিত করেন রাষ্ট্র নীতির মধ্যে। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।